ডিউটিরত অবস্থায় এক থানার এসআই একদিন মিসিং হয়ে যায়। তাকে খুঁজে বের করার দায়িত্ব এসে পড়ে চতুর, চালাক এবং অনেক এক্সপেরিয়েন্সড একজন পুলিশ অফিসার আনন্দের উপর। আনন্দের তদন্ত যতই এগোতে শুরু করে তত এই কেসের সুই একবার এক একজনের উপর গিয়ে গাঁথতে শুরু করে। আর শেষে গিয়ে এমন জায়গায় সুইটা আটকে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এমনও কিছু হতে পারে। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ আজ আপনাদের জন্য 2026 সালে মুক্তি পাওয়া তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি মিস্টেরিয়াস এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। চলুন ডুব দেওয়া যাক টুইস্টে ভরা রহস্যময় এই খেলায়। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা কোনো একটা জায়গায় তার একটা ঘর বানাচ্ছিল। মেয়েটি এইখানে এসে ওয়ার্কারদের বলছিল যে তোমরা পুরোপুরি কাজ কতক্ষণে শেষ করবে, 3 দিনের মধ্যেই আমার কিন্তু ঘরের সব কাজ কমপ্লিট হওয়া চাই, 3 দিন পরে আমরা এখানে প্রবেশ করব। ওয়ার্কারদের এইসব বলতে বলতে মেয়েটি ঘরের ভিতর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছিল কি তখনই দুর্ঘটনাবশত সিঁড়িতে পা পিছলে মেয়েটির নিচে পড়ে যায়, যার সাথে সাথে মাথায় গুরুতর আঘাত লাগার ফলে জায়গায় মেয়েটির মৃত্যু হয়। সিনটা ওইখানে কাট হয়ে শিফট হয়ে কিছু মাস পর টিভি নিউজ চ্যানেল সব জায়গায় আমাদের একটা নিউজ দেখানো হচ্ছে। হুট করেই শহরের একজন পুলিশ অফিসার যার নাম হচ্ছে রামকি, সে নাকি আজ অনেক দিন ধরে মিসিং। না তাকে বাসায় পাওয়া যাচ্ছে না তাকে কল করে পাওয়া যাচ্ছে, কোথাও এই রামকির কোনো হদিস নেই। ডিউটি করতে করতে এ হুট করে কোথায় গায়েব হয়ে গেল, সবার মনে এখন এইটাই প্রশ্ন। তো এই এসআই রামকির মিসিং কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর আনন্দ নামের এই অফিসারকে। আনন্দকে বলে দেওয়া হয় যত জলদি সম্ভব এই রামকির মিসিং কেসটা সমাধান করো, তাকে খুঁজে বের করো। মিডিয়ার মধ্যে অবশ্য বিষয়টা নিয়ে তোলপাড়। তো পরবর্তী সিনে আনন্দ কেসটার তদন্ত নিয়ে প্রথমত রামকিদের পুলিশ স্টেশন আসে। আসা মাত্রই ওইখানে পুলিশদের ধরে বকতে শুরু করে দেয় যে আজ 15 দিন ধরে তোমাদের এসআই রামকি পুলিশ স্টেশন আসছে না, তাহলে তোমরা এতদিন করছিলেটা কি? তোমাদের হায়ার অফিসারদেরও তোমরা এই ব্যাপারে ইনফর্ম করোনি। পুলিশটা বলে আসলে কি বলবো স্যার, রামকি স্যার মাঝে মধ্যে এমনই করতেন, কখনো কখনো তো 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে গায়েব হয়ে যেতেন, 1 সপ্তাহ পর বা 10 দিন পর এরকমই ফিরে আসতেন। আমরাও কোনো কাজে কামে সরাসরি তার সাথে গিয়ে দেখা করতাম বা কল করতাম, কিন্তু এবার তো আজ অনেক দিন হয়ে যাচ্ছে, উপর থেকে যোগাযোগ করতেও পারছি না, তাই এতদিন পর গিয়ে বিষয়টা নিয়ে আমাদের একটু সন্দেহ জাগে। আনন্দ এদের কাছ থেকে এইসব জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সিনে সে মিসিং এসআই রামকির বাসায় যায়। ওখানে গিয়ে তদন্ত করে তার মায়ের থেকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এখান থেকে সে তেমন জরুরি কিছু পায় না। রামকির মা অনেকদিন ধরে রামকি বাসা আসছে না দেখেই সে পুলিশ স্টেশন গিয়ে মিসিং কমপ্লেন দিয়েছে, ব্যাস তার মা এটুকু জানে। এসিপি আনন্দ রামকির কল হিস্টোরি বের করে চেক করতে শুরু করে। মিসিং হওয়ার আগে পরে রামকি যাদের যাদের সাথে কন্ট্যাক্ট করেছে ইনকামিং আউটগোয়িং সবগুলো চেক করতে শুরু করে, যার সাথে সাথে সিনেমাদের একটু ফ্ল্যাশব্যাকেও নিয়ে যায় রামকির ব্যাপারে কিছু ডিটেলস জানানোর জন্য। এই হচ্ছে সেই এসআই রামকি। একদিন রামকি রামানা নামের তার পরিচিত এই লোকটার সাথে সে দেখা করে। রামানাকে বলতে শুরু করে, রামানা তোমার ওই যে বন্ধু আছে না পুরান সিং, যে মেশিন সাপ্লাই করে অর্থাৎ গান, তার সাথে আমার একটু যোগাযোগ করতে হবে, তার থেকে একটা ইলিগ্যাল মেশিনের ব্যবস্থা করতে হবে। এটা শুনে প্রথম দিকে রামানা তো না করে দেয় যে না না, যদি রাম সিং এর একটুও সন্দেহ হয়ে যায় না যে আপনি পুলিশের লোক, তাহলে সে আগে আমায় মারবে, তারপর আমার ফ্যামিলিকে। রামকি রামানাকে অনেক ভালো মতো বোঝায় যে দেখো আমি থাকতে তোমার কিছু হবে না, ওসব নিয়ে ভয় পেও না, তো চলো চলো তার সাথে কথা বলে ডিলটা কনফার্ম করে দাও। তো অনেক করে বলার পর এক পর্যায়ে রামানাও গিয়ে সেই রাম সিং এর সাথে যোগাযোগ করে তাদের একটা ডিল ফাইনাল করে যে এরকম এরকম আমার এক বন্ধুর একটা মেশিন লাগবে, কোথায় আসবো। রাম সিংও তাদের একটা অ্যাড্রেস দেয়, যার পরবর্তী সিনেই রামকি এবং রামানা সেই অ্যাড্রেসে গিয়ে হাজির। তবে রাম সিং এখানে রামকিকে দেখে তার উপর সন্দেহ করতে শুরু করে যে একে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে তোমার বন্ধুর মতো মনে হচ্ছে না, কাকে নিয়ে এলে এখানে। রামানা রাম সিংকে এদিক সেদিক বলে তাকে বুঝিয়ে দেয় যে এ আমার অনেক পুরনো বন্ধু, তোমার এত কিছু জানার প্রয়োজন নেই, তাকে একটা মেশিনের ব্যবস্থা করে দাও। কথা মতো রাম সিংও রামকিকে মেশিন একটার ব্যবস্থা করে দেয়। মানে এখানে রামকি তার কোনো একটা কাজের জন্য এর কাছ থেকে একটা ইলিগ্যাল মেশিন কিনেছে। তো এখন প্রেজেন্টে এসিপি আনন্দ রামকির কল হিস্টোরি এবং সব ডিটেলস চেক করার পর এদের দুজনের কন্ট্যাক্ট পেয়েছে, অর্থাৎ রাম সিং এবং এ রামানার। পুলিশ স্টেশন ধরে নিয়ে এসে তাদের আচ্ছা মতো খেলিয়ে তাদের মুখ দিয়ে সবকিছু বের করে নিয়েছে যে রামকি মিসিং হওয়ার আগে তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, কেন করেছে, এরপর কি হয়েছিল বলো। রামানাও বলে স্যার যেটুক বলেছি ওইটুকুই, কথা মতো আমি রাম সিং এর সাথে তার দেখা করিয়ে দিই, তাকে ইলিগ্যাল একটা মেশিনের ব্যবস্থা করে দিই, ব্যাস এরপর কি হয়েছে সে কোথায় গেছে আর আমি তাকে দেখিও নি, তার সাথে কন্ট্যাক্টও হয়নি। আনাত রামানাকে জিজ্ঞাসা করে যে রামকির সাথে তোমার সম্পর্ক কি, তাকে কিভাবে চিনতে। রামানা বলে আসলে স্যার মার্কেটে আমার ফাইন্যান্সের বিজনেস আছে,
এক দোকানওয়ালা অনেক দিন ধরে আমাকে টাকা দিচ্ছিল না, তো আমি সাহায্যের জন্য রামকি স্যারের সাথে গিয়ে যোগাযোগ করি। রামকি স্যারও আমার কমপ্লেন দেওয়ার সাথে সাথেই আমার কাজটা করিয়ে দেয়। লোকটাকে ভয়টয় দেখিয়ে আমার টাকাগুলো নিয়ে দেয়। তখন থেকেই স্যারের সাথে আমার ভালো একটা পরিচয়। এরই সাথে সাথে রামকি স্যারের যখনই কোনো টাকা পয়সার প্রয়োজন হতো তখন আমি তাকে টাকার ব্যবস্থা করে দিই। এইভাবে আনন্দ রামানাথের কাছ থেকে এইসব কিছু জিজ্ঞাসাবাদ করে নেয়, আর তাদের প্রথম সন্দেহটা ভুল দিকে যায়। তারপর রামকির কন্ট্যাক্ট লিস্টে এর পরবর্তীতে যার নাম্বার ছিল, আনাতরা তার ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। জানা যায় এটা একটা মেয়ের নাম্বার। অনেকবারই রামকি এই মেয়েটিকে কল করেছে, তার সাথে যোগাযোগ করেছে। আনাতরার সাথে সাথে মেয়েটির অ্যাড্রেস হাসিল করে পরবর্তী সিনে তার অ্যাড্রেস মোতাবেক তার বাসায় গিয়ে হাজির। গেটে কোনো দারোয়ান ছিল না। আনাতরা সোজা বাসায় গিয়ে প্রবেশ করে। দরজা গিয়ে নক করতেই ভিতর থেকে শিল্পা নামের এই মেয়েটা দরজা খুলে। মূলত এই হচ্ছে সেই মেয়ে যার সাথে রামকি অনেকবার কন্ট্যাক্ট করেছিল। দেখা যায় শিল্পা অলরেডি বিয়ে শাদী করা মেয়ে। জানা যায় তার হাজবেন্ডের নাম হচ্ছে বিরাট, যে কিনা শহরের অনেক নাম করা একজন আর্কিটেক্ট। তো আনন্দ এখানে শিল্পাকে বলে, এরকম এরকম আজ অনেক দিন ধরেই আমাদের পুলিশ অফিসার রামকি মিসিং। তার কন্ট্যাক্ট লিস্ট চেক করে আপনার ডিটেলস পেয়েছি, যেখানে তার লাস্ট ডায়াল করা নাম্বারটা ছিল আপনারই। তো তার মিসিংয়ের ব্যাপারে কিছু জানেন কি, ওটা চেক করার জন্য এসেছিলাম। শিল্পা বলে, হ্যাঁ, রামকির সাথে আমার আগে থেকে পরিচয় আছে। সে আর আমি একই কলেজে লেখাপড়া করতাম। আনন্দ বলে, শুধু কি পরিচিত নাকি অন্য কোনো চক্করও চলছিল? শিল্পা বলে, দেখুন, সে জাস্ট আমার ফ্রেন্ড ছিল, এর চেয়ে আর বেশি কিছু না। তাছাড়াও আমি বিবাহিত। আনন্দ বলে, আসলে ম্যাডাম আজ অনেকদিন ধরে সে মিসিং, তো এই জন্য আর কি আমাদেরও বিষয়টা ওভাবে দেখতে হচ্ছে। অবশ্য রামকির মিসিংয়ের কথা জানতে পেরে শিল্পাও একটু শখ। বলে, স্যার আমারও তো কেমন যেন আজব লাগছে। আমিও অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাকে পাচ্ছি না। আনন্দ জিজ্ঞাসা করে, রামকি লাস্ট টাইম আপনাকে কেন কল করেছিল? আপনাদের কি বিষয়ে কথা হয়েছে ওটা জানতে পারে কি? শিল্পা বলে, সে স্যার একটা ঘর বানাতে চাচ্ছিল, ঘরের ড্রয়িং করাতে চাচ্ছিল আমার স্বামী বিরাটকে দিয়েই। তো তার জন্য সে আমার সাথে যোগাযোগ করে, কল করে এই ব্যাপারে কথা বলে। আনন্দ বলে, আপনার স্বামীকে একটু ডাকুন, তার সাথে একটু কথাবার্তা বলি। শিল্পা বলে, সে তো স্যার জরুরি একটা কাজে অন্য শহরে গেছে, যদি ফিরে আসে তাহলে আপনার সাথে যোগাযোগ করিয়ে দিব আর কি। তো এইভাবেই শিল্পার কাছ থেকে এইসব জেনে নেওয়ার পর আনন্দরা সেখান থেকে বেরিয়ে যায়। যেতে যেতে অবশ্য তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই শিল্পার উপর ভালো মতো নজর দিতে, তার কল ডিটেলস সহ সবগুলো ডিটেলস কালেক্ট করতে। হতেও পারে শিল্পা আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। এইসব বলে টলে আনন্দরা পুলিশ স্টেশন ফিরে আসতেই তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটা আনন্দের কাছে এসে তাকে বলতে শুরু করে যে, স্যার জলদি টিভি অন করুন, দেখুন কি কাণ্ড। কথা মতো আনন্দ তাড়াতাড়ি টিভি অন করতেই তার সামনে একটা নিউজ দেখে তার চোখ তো একেবারে কপালে উঠে যায়। কারণ নিউজে বলা হচ্ছিল শহরের নামকরা আর্কিটেক্ট বিরাট এবং তার ওয়াইফ শিল্পা তারা একটা কাজে মুম্বাই এসেছিল। এখানে তাদের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বর্তমানে তারা মুম্বাই হসপিটালে আছে। এখন এটা চলছিল লাইভ নিউজ। আনন্দের তো হুঁশি উড়ে যায়। এরা যদি মুম্বাই হয় তাহলে একটু আগে আমরা যে বাসায় গিয়ে কথা বলে আসলাম, তাহলে সেটাকে তারা কিছুতে বিশ্বাস করতে পারছে না। তাই তারা তাড়াতাড়ি আবারও শিল্পার বাসায় গিয়ে হাজির। কিন্তু এবার আসতে দেখা যায় গেটে ওয়াচম্যান ছিল। আনন্দকে বলছে যে, স্যার কি হয়েছে, আপনারা এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আনন্দ যখন বলে, তোমার ম্যাম শিল্পাকে ডাকো, তখন ওয়াচম্যান অবাক হয়ে বলে, ম্যামকে ডাকবো? ওনারা তো কয়েকদিন আগে মুম্বাই চলে গেছেন। জানতে পারলাম ওইখানে তাদের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, বাসায় তো কেউই নেই। আনন্দ বলে, যখন আমরা এখানে প্রথমবার এসেছিলাম তখন তো তুমি ছিলে না। ওয়াচম্যান বলে, আরে স্যার কি আর বলবো, আমার ওয়াইফের একটু শরীর খারাপ, তাই তাকে নিয়ে আমি একটু ডক্টরের কাছে গেছিলাম। জানি না আপনি কার সাথে এসে দেখা করেছেন, দেখুন বাসার দরজা তো বাইরে থেকে লক করা, চাবিটাও পর্যন্ত ম্যাম সাহেবদের কাছেই। সব কিছু দেখে এবং ওয়াচম্যানের কথা শুনে আনন্দের তো একদম হুঁশি উড়ে যায়। এরকমটা কিভাবে সম্ভব? তারা তো একটু আগে এখানে এসে শিল্পার সাথে কথা বলে গেছে। এখন কি এক কনফিউশনের মধ্যে পড়ে যায়। আরেক কনফিউশন নিয়ে তাদের এখান থেকে ফিরে যেতে হয়। তাদের যাওয়ার সাথে সাথে ওয়াচম্যান বিরাটকে কল করে সবকিছু জানিয়ে দেয় যে পুলিশ অফিসার আনন্দরা এসে তাদের ব্যাপারে খোঁজ নিচ্ছে। বিরাট বলে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। পরবর্তী সিনের দিকে আনাতরা বিরাটদের বাসার বাইরে একটা সিসি ক্যামেরা ছিল, ওইটা চেক করছিল। আর এখানে চেক করে তারা একটা ফুটেজে দেখতে পায় এক রাতে পুলিশ ইন্সপেক্টর রামকি বিরাটদের বাসার সামনে এসেছিল, অর্থাৎ মিসিং হয়ে যাওয়ার আগের দিন। এরই সাথে তার পকেটে ওই ইলিগাল গানটাও দেখা যাচ্ছে। এই ফুটেজ দেখে আনন্দের এটাই ধারণা রামকি এইভাবে গানটা নিয়ে তাদের বাসার সামনে গিয়েছিল, যার অর্থ নিশ্চয় সে এখানে কিছু একটা করতে গিয়েছিল। তার টার্গেট নিশ্চয় বিরাট ছিল, না হলে তার বউ শিল্পা। কিন্তু হতে পারে সে কিছু একটা করতে গিয়ে সে নিজে এদের টার্গেট হয়ে যায়। তবে সমস্যা হচ্ছে যখনই সে গেট খুলে বাসার ভিতরে যায় তখনই সিসি ক্যামেরাও ব্ল্যাঙ্ক হয়ে যায়।
এরপর কি হয়েছিল, রামকি এখান থেকে বের হয়েছিল কিনা, এসব আর কিছু ক্যামেরা রেকর্ড হয়নি। আনন্দ তার সহকারীদের বলে, তোমরা ওই এরিয়ায় গিয়ে খোঁজ নাও যে এক্স্যাক্টলি ওই দিন এই সময়টাতে ওইখানে কি লোডশেডিং বা পাওয়ার অফ হয়েছিল কিনা। যদি পাওয়ার অফ না হয়ে থাকে তাহলে কেউ জেনে বুঝে সিসি ক্যামেরা অফ করেছে। এরপর আনন্দ সোজা বিরাটকে কল দেয়। কল দিয়ে তাকে রামকির ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তবে বিরাট তো বর্তমানে মুম্বাই ছিল, বলে সে ফিরেই সরাসরি কথা বলবে। কিন্তু এটা হওয়ার একটু পরেই আনন্দের অফিসে সোজা বিরাটের একজন লয়ার এসে হাজির, তাও আবার বিরাটের বেল পেপার নিয়ে। দেখে আনন্দ অবাক, এই বিরাট তো দেখি অনেকটা এগিয়ে, এখনও আনন্দ তার থেকে তদন্ত শুরুই করলো না, আর সে কিনা তার আগেই তার লয়ারকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। লয়ার তো বিরাটের এইসব পেপারগুলো দিয়ে চলে যায়। আনন্দকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার আমরা কথা মতো ওই এরিয়াতে খোঁজ নিয়েছি। ওই রাতে ছোট একটা গাছের ঢাল ভেঙে একটা তারের উপর পড়েছিল, যার কারণে ওইখানে পাওয়ার অফ হয়ে গেছিল, যার কারণে ক্যামেরায়ও কিছু রেকর্ড হয়নি। তাই আমরা শিওর দিয়ে এটাও বলতে পারছি না রামকি ওখানে ঢুকেছিল তো ঠিক, কিন্তু ওখান থেকে কখন বের হয়েছিল হবে। সিন শিফট হয়ে পরবর্তী দিন বিরাট এবং শিল্পা বাসায় ফিরে এসেছে। আর তাদের ফিরতেই সেই ওয়াচম্যানের বউ কান্না করতে করতে বিরাটদের এসে বলতে শুরু করে, স্যার আমার স্বামীকে বাঁচান, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। এদিকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই ওয়াচম্যানকে এখানে নিয়ে এসে আনাতরা তাকে ভয়টয় দেখিয়ে জিজ্ঞাসা করছিল যে বল ওই রাতে কি হয়েছিল। ভয়ে এক পর্যায়ে ওয়াচম্যানও কিছু ঘটনা বলতে শুরু করে যে স্যার ওই রাতে যখন আমি প্রতিদিনের মতো ঘুমাচ্ছিলাম তখনই সাবদের বাসার ভিতর থেকে কিছুর একটা আওয়াজ আসে, মনে হয় যেন কেউ কারোর সাথে ঝগড়া করছিল। এর একটু পর আবার একটা গুলি চলার শব্দ আসে। ভয়ে আমি তাড়াতাড়ি গিয়ে দরজায় তাদের অনেক ডাকাডাকি করি, কিন্তু দরজা খুলে বিরাট সাহেব আমাকে জানায় যে তারা নাকি টিভিতে ফুল ভলিউম দিয়ে হলিউড মুভি দেখছিল, যেখানে এসব চিৎকারের আওয়াজগুলো হয়। কথা মতো আমিও তখন এইটাই ধরে নিই, কিন্তু সাপ আমার এখন মনে হচ্ছে ওই রাতে আসলে সেখানে কিছু না কিছু একটা তো হয়েছেই। আনাতরা ওয়াচম্যান থেকে এসব কিছু জিজ্ঞাসা করে নেয়। তারপর বিরাটের এইখানে ফিরে আসার কথা জানতে পেরে বিরাটকে তারা পুলিশ স্টেশন ডেকে নিয়ে আসে। একটু পর বিরাটও এখানে আসলে আনন্দ তাকে বলে, আপনি তো দেখি অনেক ফাস্ট, আপনাকে এখনো অ্যারেস্টই করলাম না, কিন্তু আপনি লয়ারকে দিয়ে জামিনের কাগজ পাঠিয়ে দিয়েছেন। বাহ, কি দারুণ চিন্তা ভাবনা। বিরাট বলে, স্যার আমি সব কিছু আগে থেকে চিন্তা করে রাখি যাতে পরে এসব ঝামেলা আর করতে না হয়। আমার ভয় হচ্ছিল কোনো আপনারাই কেসে কোনো ভুল কিছু মনে করে আমাকে না গ্রেপ্তার করে ফেলেন, এজন্যই তো এখন আমি আপনার সামনে আছি। করুন, কি জিজ্ঞেস করবেন করুন। আনাত বলে, আপনার আর আমাদের পুলিশ ইন্সপেক্টর রামকির সাথে সম্পর্ক কি ছিল? আমরা তদন্ত করে দেখতে পেলাম রামকি ওই রাতে আপনাদের বাসার সেইখানে যাওয়ার পর থেকে মিসিং। তো কথা মতো বিরাটও যা কিছু জানে সেগুলো আনন্দের বলতে শুরু করে। একদিন বিরাট যখন তার কাজে অফিসে ছিল তখনই তার ওয়াইফ শিল্পা তাকে কল করে বলতে শুরু করে সে আজ মন্দির থেকে বাসায় ফেরার পথে দুজন লোক বাইকে করে এসে তার গলা থেকে তার গলার হাড়টা টান দিয়ে ছিঁড়ে সেটা নিয়ে গেছে। বিরাটও তখন শিল্পাকে বলে যে তুমি ভয় পেও না, পাশেরই কোনো পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন দিয়ে দাও। তার পরবর্তী সিনে বিরাট যখন তার কাজ শেষ করে বাসায় ফিরে তখন বাসায় আসতে এসে দেখে আগে থেকে বাসার ভিতর পুলিশ ইন্সপেক্টর রামকে এসে বসে আছে। এখন এইভাবে কোনো লোক তার বাসার আশেপাশে আসুক ওটা বিরাটের একদমই পছন্দ ছিল না, তাও আবার তার না থাকা অবস্থায়। তাই সে পুলিশ ইন্সপেক্টর রামকিকে বলতে শুরু করে, এ কি স্যার, চুরি হয়েছে রাস্তায়, আপনি ওইখানে তদন্ত না করে আমার বাসায় কি করছেন? তাছাড়াও যদি প্রয়োজন হতো আমাদের কল করে পুলিশ স্টেশনে ডেকে নিতেন, এরকম আর নেক্সট টাইম যেন আমার বাসাতে না আসেন। রামকিও রেগে গিয়ে বলে, আমি তোমার বাসায় এখানে দাওয়াত খেতে আসিনি, আমার তদন্তের প্রয়োজন পড়েছে এই জন্য এসেছি, বলে সে রেগেমেগে সেখান থেকে চলে যায়। এর একটু পরে আবার হয় কি, শিল্পা যখন ওয়াশরুমে গোসল করছিল তখনই তার মোবাইলে একটা কল আসায় বিরাটই তার মোবাইলটা নিয়ে কলটা রিসিভ করে। আর দেখা যায় কলটা করেছিল হচ্ছে সেই পুলিশ ইন্সপেক্টর রামকি। কেন কল করেছে জিজ্ঞাসা করলে রামকি তাকে সোজাসুজি কিছু বলছে না, বলে আপনি মোবাইল শিল্পাজিকে দিন, আমি তার সাথে কথা বলবো। ওই মুহূর্তে শিল্পাও ওয়াশরুম থেকে বের হলে মোবাইল নিয়ে রামকির সাথে কথা বলার পর গিয়ে জানা যায় রামকি এরকম কিছু চোরদেরকে পুলিশ স্টেশন তুলে নিয়ে এসেছে। তাদেরকে দেখে শনাক্ত করার জন্যই সে শিল্পাকে কল দিয়েছিল, পুলিশ স্টেশন ডাকছিল। বিরাট একটু আশ্চর্য হয়ে বলে, শিল্পা তুমি তো বলেছিলে চোরগুলো হেলমেট পরেছিল, তাহলে তুমি তাদের চিনবে কিভাবে? শিল্পা বলে, হ্যাঁ তারা হেলমেট পরেছিল তো ঠিক, কিন্তু যখন তারা আমার গলা থেকে হাড়টা টেনে ছিঁড়ে নিয়ে যায় তখনই আমি তাদের মধ্য থেকে একজনের হাতে একটা স্বাস্তিকের ট্যাটু দেখেছি, ওটা দেখে আমি তাদের চিনতে পারবো। প্রেজেন্টে বিরাট আনন্দকে বলে, ওই দিন রামকি যে চোরগুলোকে শনাক্তের জন্য ধরেছিল তাদের মধ্য থেকে কেউই এরা ছিল না। কিন্তু এরপর থেকে রামকি স্যারের একটা অভ্যাস হয়ে যায়, যখন ইচ্ছা সে তদন্তের বাহানা ধরে শিল্পার মোবাইলে কল করে যেত। আমি তাকে অনেক বকা দিই, অনেক ভয় দেখাই, তারপর গিয়ে সে কল করা বন্ধ করে। প্রেজেন্টে বিরাট আনন্দকে বলে,
এরপর থেকেই আমি আর রামকি স্যারকে দেখিনি, তার সাথে কোনো কথা হয়নি। আর তাছাড়াও স্যার, আমরা অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, কিন্তু তাই বলে যে ওগুলো করব তেমনটা তো না। আমিও রাগের মাথায় রামকি স্যারকে অনেক কিছু বলেছি তো ঠিক, কিন্তু এসবের সাথে আমার কোনো লেনাদেনা নেই। আপনারা আমার কথায় বিশ্বাস করলে করুন, না করলে যা ইচ্ছা করুন। আর হ্যাঁ, আমার ওয়াচম্যানেরও এসবের সাথে কোনো লিঙ্ক আপ নেই, তাকেও ছেড়ে দিন। বিরাট সোজাসুজি এসব কিছু বলে সেখান থেকে চলে যায়। আর এদের চলে যাওয়ার পর আনন্দ তার সহকারীকে ডেকে বলে, শিল্পা, তার গলার হাড়ছড়ির যে কমপ্লেনটা রামকিকে দিয়েছিল সেই এফআইআর ফাইলটা খুঁজে নিয়ে আসো। কিন্তু এইখানে দেখা যায় অনেক খোঁজাখুঁজি করার পরও এরকম কোনো কমপ্লেনের ফাইলই পাওয়া যায় না এখানে। এটা দেখে আনন্দ আরও অবাক। তার মানে কি কোনো কমপ্লেন রেজিস্টার না করেই রামকি কেসটা তদন্ত করছিল? এমনটা কিভাবে সম্ভব? এইখানে না হয় শিল্পা মিথ্যা বলছে, না হলে তার স্বামী বিরাট। কোনো না কোনো একটা গড়বড় তো এখানে হচ্ছেই। আনন্দ তার সহকারী মেয়েটাকে বলে, যাও তুমি গিয়ে শিল্পাকে এইখানে নিয়ে আসো, তার থেকে জিজ্ঞাসাবাদ করার পরে বোঝা যাবে ঘটনা কি। কিন্তু এদিকে আমরা বিরাটকে দেখতে পাই যে কিনা শিল্পাকে এখান থেকে অন্য শহরে পাঠিয়ে দেওয়ার প্ল্যানিং করছিল, যাতে করে পুলিশ স্টেশনের চক্কর, কোর্ট কাছারি এইগুলো চক্করে শিল্পাকে পড়তে না হয়। বলে, এসব কিছু আমি সামলে নিব, যাও তুমি কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসো। এসব বলে টলে বিরাট যখনই গাড়িতে করে শিল্পাকে এখান থেকে নিয়ে যাচ্ছিলই, তখন তাদের গাড়িটা স্টার্টই হয় না। আবার ওই মুহূর্তে সেখানে আনন্দের পাঠানো সেই লেডি পুলিশ অফিসাররাও এসে হাজির। এসে বলে, এ কি, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদের ইনফর্ম না করে আপনাদের এখান থেকে যাওয়া নিষেধ, ওটা জানেন না? বিরাট বলে, দেখুন এসিপি স্যার শুধু আমাকে এখান থেকে কোথাও যেতে মানা করেছেন, শিল্পাকে না। যা এনকোয়ারি করার, যা জানার আপনারা আমার থেকে জানুন। এইসবের চক্করে আমি আমার ওয়াইফকে ফেলতে চাই না। লেডি অফিসারটা বলে, এই কেসে আপনারা দুজনই সাসপেক্ট, তাই আপনাদের দুজনকেই এইখানে থাকতে হবে, আর আমাদের কথা মতো পুলিশ স্টেশনও আসতে হবে। আপাতত স্যার শিল্পাকে ডেকে পাঠিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য, তাকে আমাদের সাথে যেতে হবে। বিরাট বলে, ঠিক আছে ম্যাডাম, তাকে নিয়ে আমি পুলিশ স্টেশন আসছি। আপাতত আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, আমি ক্যাব বুকিং করছি, আপনারা যান, আমরা একটু পরে চলে আসবো। কিন্তু পুলিশরা তার কথা বিশ্বাস করে না। যখনই বিরাটদের গাড়িটাতে ঢুকে সেটা চেক করে, তখনই দেখা যায় একই গাড়ি তো স্টার্ট হচ্ছে। তারপর কি আর, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবারও পুলিশ স্টেশন নিয়ে আসা হয়। আনন্দ শুধুমাত্র শিল্পাকে ইন্টারোগেশন রুমে থাকতে বলে, বিরাটকে বাইরে পাঠিয়ে দেয়। শিল্পার থেকে রামকির ব্যাপারে জিজ্ঞাসা করে যে, আপনি কি পুলিশ অফিসার রামকিকে চেনেন? কিন্তু এখানে শিল্পা বলে, না স্যার, আমি তো রামকি স্যারকে আগে থেকে চিনতাম না। যখন আমার ওই গলার নেকলেসটা চুরি হয় তখন থেকে আমি তাকে চিনি। তো আনন্দ যখন শিল্পাকে ওই নেকলেসের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তখন শিল্পা এখানে একটা ভুল ইনফরমেশন দিয়ে দেয়, যেটা ছিল শিল্পার বাসা থেকে রামকিদের পুলিশ স্টেশনের আগে আরও একটা পুলিশ স্টেশন পড়ে। কিন্তু সে নেকলেস চুরির কমপ্লেন ওইখানে না দিয়ে দিতে গিয়েছিল রামকিদের পুলিশ স্টেশনেই। এখানে আনন্দ শিল্পার সে গলার নেকলেসটা বের করে বলে, দেখো তো, এটাই কি তোমার সেই জিনিসটা? শিল্পা আশ্চর্য হয়ে বলে, হ্যাঁ স্যার, এইটাই তো আমার নেকলেসটা, কই পেয়েছেন? চোরগুলো কি ধরা পড়েছে? আনাত মুচকে হেসে বলে, না, চোরদেরকে ধরিনি, কিন্তু এই নেকলেস আমরা রামকির বাসায় খুঁজে পেয়েছি। এখন আপনি কি আমাদের সত্যিটা বলবেন, নাকি আমরা অন্য তরিকায় বের করব? বলেই আনাদ এখানে শিল্পাকে আরও একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে শিল্পা এবং রামকিকে একসাথে দেখা গিয়েছিল। আর এইসব দেখার পর শিল্পার কাছে ওইখানে আর কোনো দ্বিতীয় অপশন নেই সত্যিটা বলা ছাড়া। আনন্দের কিছু সত্যতা বলতে শুরু করে। যখন শিল্পা কলেজের ডিগ্রি নিয়ে লেখাপড়া করছিল, তখনই রামকি ছিল তার সিনিয়র ব্যাচের। তখন কলেজের দুজনের পরিচয় হয়। দেখতে দেখতে একজন একজনকে পছন্দ করতে শুরু করে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিন্তু পরিবার তাদের এই ভালোবাসা মেনে নেয়নি। উপর থেকে তার ভাই তো রামকিকে অনেক মারধরও করে, যার কিছু বছর পর গিয়েই শিল্পাকে তার ফ্যামিলি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, অর্থাৎ বিরাটের সাথে। শিল্পাও পিছনে সবকিছু ভুলে গিয়ে বিরাটের সাথে শান্তিতেই সংসার করছিল। কিন্তু একদিন গিয়ে জিম সেন্টারে আবারও তার পুরনো প্রেমিক রামকির সাথে দেখা হয়ে যায়। রামকিকে দেখেই শিল্পার পুরনো সব স্মৃতি মনে পড়তে শুরু করে, যে কলেজ টাইমে দুজন কি জমিয়ে না প্রেম করেছিল। ব্যাস, এরপর থেকেই দুজন আবারও দেখা সাক্ষাৎ করতে শুরু করে। যখনই শিল্পা সুযোগ পেত তখনই কল করে রামকিকে বাসায় ডেকে নিয়ে আসতো। দুজন একসাথে ইটিস পিটিস করত। এইভাবে একদিন গিয়ে বিরাট শিল্পাকে বলে, আমি নতুন একটা ঘর কিনতে যাচ্ছি, অনেক দিন তো হলো এই অন্যের ঘরে আছি, তাই যদি একটু কম দামের মধ্যে নিজের একটা ঘর কিনতে পারি তাহলে ভালোই হয়। এখন এই বিষয়টা কল করে শিল্পা জানিয়ে দেয় হচ্ছে রামকিকে, বলে বিরাট নতুন একটা ঘর কিনতে চাচ্ছে। তখন রামকি শিল্পাকে জানায়, আমার দেখাশোনা মতে এরকম এরকম একটা ঘর আছে আমার পুলিশ স্টেশন থেকে অনেকটা কাছেও, এটা কোনো রকম করে তাকে দিয়ে কিনিয়ে তোমরা এখানে সেটেল হয়ে যাও, তারপর থেকে আমাদের প্রতিদিন দেখা করার কে থামাই। শিল্পা কথা মতো রামকির থেকে এই ঘরটার ডিটেলস কালেক্ট করে বিরাটকে নিয়ে সেইখানে যায়। আবুল তাবুল তাকে বুঝিয়ে ঘরটা কিনে তারা ওইখানে সেটেল হয়।
অর্থাৎ বর্তমানে তারা যে ঘরটাতে আছে ওটাই সেই ঘরটা। তো এইসব কিছু করার পর শিল্পা একদিন রামকির সাথে দেখা করে তাকে বলে, বিরাটের ঘরটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার মাথায় ঢুকছে না তুমি এই ঘরের সন্ধান কিভাবে পেয়েছ? পুলিশের কাজের পাশাপাশি দালালি করতে শুরু করে দিয়েছ? রামকি বলে, আরে না না, তেমন কিছুই না। আমি তো আমাদের সুবিধার জন্যই, আমার প্ল্যান এক্সিকিউট করার জন্যই ওই ঘরটা সিলেক্ট করেছি। লোকমুখে এটা প্রচলিত আছে ওই ঘরটাতে নাকি কোনো ভূতের ছায়া আছে। তোমাদের আগেও ওইখানে একটা ফ্যামিলি থাকতো, কিন্তু 6 মাস থেকেই তারা বাসার আসার সব কিছু খালি করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, সেখানে নাকি কোনো ভূত আছে। শিল্পা বলে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এতে তোমার প্ল্যান আর আমাদের লাভ কি? বিষয়টা বুঝলাম না। রামকি বলে, দেখো শিল্পা, এই ভূতের নাম নিয়ে তুমি ওইখানে বিরাটকে শেষ করে দিবে। এমনভাবে আমরা সব কিছু সাজিয়ে দিব যেন সবাই মনে করবে ওই ঘরে তাকে কোনো ভূতই মেরে দিয়েছে। তারপর আমরা সবগুলো টাকা পয়সা নিয়ে অন্য কোথাও গিয়ে সেটেল হয়ে যাব। রামকির এই কথা শুনে শিল্পা তো পুরো শখ, একদম পরিষ্কার মানা করে দেয় যে না না, বিরাটকে আমি মারতে পারবো না। তুমি কি পাগল হয়েছ? রামকি বলে, হ্যাঁ শিল্পা, আমি পাগল হয়েছি। পাগল হয়েছি বলেই তো এত বছর ধরে তোমার স্মৃতি আগলে রেখে এখন পর্যন্ত আমি কোনো বিয়েও করিনি। এরকম ইমোশনাল কথাবার্তা বলে সে শিল্পাকে রাজি করিয়ে নেয়। তারপর থেকে তারা সুযোগ খুঁজতে শুরু করে। প্রেজেন্টে এসব শুনে আনন্দ বলে, রামকির মাথায় এমন অদ্ভুত আইডিয়া আসার পিছনে আপনারই হাত রয়েছে। যদি আপনি দ্বিতীয়বার তার সাথে সম্পর্ক না করতেন তাহলে সিচুয়েশন আজ এরকম হতো না, অন্যরকম হতো। এভাবে শিল্পার কাছ থেকে এইসব জেনে নেওয়ার পর আনন্দ এবার বিরাটের কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিরাটকে বলে, কিছুক্ষণের জন্য আপনি ও রামকির বিষয়টা ভুলে যান। আপনি আমায় এটা বলুন যে যখন আপনারা ওই ঘরটাতে শিফট হয়েছিলেন তখন আপনাদের সাথে কোনো অদ্ভুত কিছু ঘটেছিল কিনা। বিরাটও এখানে আনন্দকে কিছু ঘটনা বলতে শুরু করে। যেমন একদিন শিল্পা ওয়াশরুমে গোসল করার সময় শাওয়ার থেকে পানির বদলে রক্ত আসতে শুরু করে। শিল্পা ভয়ে চিৎকার করে বিরাটকে ডেকে নিয়ে আসে, কিন্তু বিরাট এসে দেখে কই সেখানে তো কোনো রক্তই নেই। এভাবে আবার আরেক রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখনই কিচেন রুম থেকে শিল্পা কোনো একটা আওয়াজ শুনতে পায়। চেক করার জন্য যখন সে তাড়াতাড়ি উঠে কিচেন রুমের দিকে যায় তখন সে ওখানে একটা আজব রকমের ছায়া দেখতে পায়। ওইটা দেখেও সে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি ওইখানে গিয়ে দেখি। আমিও সেখানে ওই ছায়াটাকে দেখতে পাই, কিন্তু যখনই জানালার পর্দা সরিয়ে দেখি দেখা যায় সেটা আমাদের ওয়াচম্যান লিঙ্গাস্বামী ছিল। তার একটা রূপ ছিল ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা, ব্যাস এইটুকুই। এগুলো শুনে আনন্দ বিরাটকে বলে, শিল্পা কি কখনো আপনার উপর অ্যাটাক করতে চেয়েছিল কি, কোনো ভূতট্রুত এরকম কোনো অ্যাক্টিং করে? বিরাট বলে, কই না তো স্যার, উল্টো সে তো আমাকে অনেকবারই এরকম বিপদ থেকে বাঁচিয়েছে। একবার এক রাতে যখন আমি বাসার বাইরে বসেছিলাম তখনই উপর থেকে ভারী একটা ফুলদানি আমার মাথার উপর পড়তে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে শিল্পা কোত্থেকে এসে জানি আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়, ওটা আমার উপর পড়া থেকে বাঁচিয়ে নেয়। তারপর তো একদিন আবার আমি কাজ থেকে বাসায় ফেরার পর যখন গোসল করার জন্য যাচ্ছিলাম তখনই শিল্পা আমাকে কল করে বলতে শুরু করে যে তুমি ওই ওয়াশরুমটাতে যেও না, ওখানে ইলেকট্রিক শক লাগানো আছে, গেলে মারা যাবে। ওই সময় শিল্পা বাসায় ছিল না, সে শপিং করতে গিয়েছিল। প্রথম দিকে আমি মনে করছিলাম সে আমার সাথে মজা করছে হবে, কিন্তু না। যখনই আমি পিছন ফিরে দেখি পুরো ওয়াশরুম ধোঁয়ায় ভরে যায় কারেন্ট শকের কারণে। এভাবে শিল্পা আমাকে ওই দুর্ঘটনা থেকেও বাঁচিয়ে নেয়। এখন বিরাটের কাছ থেকে এইসব কিছু জানার পর আনন্দরা আবারও শিল্পাকে ডাকে, বলে, বা বা বা, তুমি তো দেখি একদম মহান একটা মেয়ে। একবার রামকির সাথে মিলে নিজের স্বামীকে মারার প্ল্যান বানাও, আরেকবার নিজে এসে নিজেই কল করে স্বামীকে বাঁচাও। শিল্পা বলে, না স্যার, আমি তার কোনো জান বাঁচাইনি, সে তো প্রতিটা ঘটনা থেকেই নিজে নিজে বেঁচে যাচ্ছিল। এ বলে শিল্পা আনন্দের ওই ঘটনাগুলো তার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে শুরু করে। ওই রাতে যখন বিরাট বাইরে বসে বসে তার কাজ করছিল তখন উপরের ছাদ থেকে ফুলদানিটা শিল্পাই তার উপর ফেলতে যাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে ঘটে যায় আজব এক ঘটনা। কোত্থেকে যেন হুবহু আমার মতোই দেখতে অন্য আরেকটা মেয়ে এসে বিরাটকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়, তাকে বাঁচিয়ে নেয়। আমি নিজে আমার প্রতিছায়াকে দেখে অবাক। এই ঘটনার পরের দিন রামকি প্ল্যানিং করে একজন ইলেকট্রিশিয়ানকে পাঠাই ওয়াশরুমের মধ্যে কারেন্ট শক লাগানোর জন্য, বিরাটকে শেষ করার জন্য। প্ল্যান মোতাবেক রামকি আমাকে আগে থেকেই কোনো একটা শপিং মলে চলে যেতে বলে। আমরা তো ধরে নিয়েছিলাম কাজ হয়তো হয়ে গেছে, বিরাট ওয়াশরুমে কারেন্ট শক খেয়ে মরে গেছে, কিন্তু বাসায় ফিরে এসে দেখি সে তো এখনও জীবিত। প্রেজেন্টে এসব বলতে বলতে শিল্পা আনন্দের বলে, স্যার, ওই দিন থেকে আমি বুঝে যাই ওই ঘরে কোনো একটা ভূতের ছায়া আছে, যে ভূতটাই বারবার বিরাটের জান বাঁচাচ্ছে। অবশ্য এই বিষয়ে আমি অনেকবারই রামকিকে বলার চেষ্টা করি, কিন্তু সে তো আমার কথায় কোনো গুরুত্ব দেয় না। একদিন সে নিজেই বিরাটকে নিজের হাতে শেষ করবে বলে বাসায় চলে আসে। সাথে বলে এটাও দেখবে যে এখানে কেমন ভূত রয়েছে, ঘটনা সত্যি কিনা। রামকি যখন ঘরটাতে শিল্পার কাছে এসেছিল
তখন বিরাট বাসায় ছিল না, তাই প্রতিবারের মতোই আসামাত্র প্রথমে আগে তারা ইটিস পিটিস করা নিয়ে বিজি হয়ে যায়, যার মাঝে বাইরে থেকে গাড়ির শব্দ আসে, অর্থাৎ বিরাট বাসায় ফিরেছে। শিল্পা রামকিকে বলতে শুরু করে, জলদি গিয়ে কোথাও লুকিয়ে পড়ো, আমার স্বামী বাসায় ফিরেছে। রামকি বলে, এই তো আমি তো এটার জন্য এসেছি, আজ আমি নিজের হাতে তাকে শেষ করবই, আমরা দুজনের পথের কাটা আজ পরিষ্কার হয়ে যাবে। এদিকে বিরাট অনেকক্ষণ ধরে দরজা নক করার পরও কেউ দরজা খুলছে না, কিন্তু এক পর্যায়ে গিয়ে নিজে নিজে দরজা খুলে যায়। বিরাট রুমে আসতেই এদিকে শিল্পা প্ল্যান মোতাবেক সে বেহুশ হওয়ার অ্যাক্টিং করতে শুরু করে দেয়। ওই রুমেই একটা জায়গায় রামকি লুকিয়েছিল। পিছন থেকে সে ওই ইলিগেল পিস্তলটা বের করে বিরাটের উপর চালিয়ে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তেই কোত্থেকে যেন একটা ফুলদানি উড়ে এসে রামকির হাতে আঘাত করে, তার পিস্তলটা ওখানে পড়ে যায় আর বিরাটও তাকে দেখে নেয়। দুজনের মধ্যে শুরু হয়ে যায় একটা হস্তাধস্তি। রামকি চাচ্ছিল সে বিরাটকে মেরে দিবে, কিন্তু এখানে হয়ে যায় উল্টোটা। বিরাট এক পর্যায়ে সে পিস্তলটা নিয়ে উল্টো রামকিকে শ্যুট করে মেরে দেয়। প্রেজেন্টে এইটুক ঘটনা জানতে পেরে আনন্দ তাড়াতাড়ি বিরাটকে বলতে শুরু করে, তার মানে তুমি রামকিকে মেরেছ, কিন্তু তার লাশ কোথায়? তো রামকি ওইখানে বলতে শুরু করে, স্যার ওই সময় আমার হাত দিয়ে গান ফায়ার হয়েছিল তো ঠিকই, আমার পিছনে তখন শিল্পাও এসেছিল, হঠাৎই আমি দেখি সে বেহুশ হয়ে নিচে পড়ে আছে। তাড়াতাড়ি তাকে তোলে আমি রুমে নিয়ে যাই, কিন্তু আবার রুম থেকে বাইরে আসতে দেখি এ কি, রামকির লাশটা সেখান থেকে উধাও, না ফ্লোরে কোনো ভাঙা জিনিসপত্র পড়েছিল, না রক্তের একটা ফোঁটাও, সবকিছু একদমই পরিষ্কার। এখন এইসব কিছু জানতে পেরে আনন্দের মাথায় তো কিছু ঢুকছে না যে এইসব কিভাবে সম্ভব। তখন আনন্দকে তার সহকারী লেডি অফিসারটা বলে, স্যার এই কেসে আগে থেকে অনেক আজব আজব ঘটনা ঘটেছে, যেমন আমরা প্রথমবার ওই ঘরটাতে গিয়েছিলাম, সেখানে আমাদের সাথে ঠিক শিল্পার মতো একজন এসে কথা বলা, তারপর আবার সে গায়েব হয়ে যাওয়া। তখন তো বিরাট এবং শিল্পা ওখানে ছিলই না। স্যার মনে হচ্ছে এইসব কোনো ভূতেরই কাজ, তবে আনন্দ এখানে ভূত প্রেত এইসবে একটুকুও বিশ্বাসী না, বলে এই সব কিছুই এই বিরাট এবং শিল্পারই কোনো প্ল্যান, তারাই কোনো একটা গেম খেলেছে হবে। যদি আমাদের সামনে এটা প্রমাণ হয় যে ওই ঘরটাতে কোনো ভূত আছে, তাহলে বাকিদের আমরা কিভাবে বোঝাবো, মিডিয়াকে কি জবাব দিব? এসব বললে তারা তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। এক কাজ করো, প্রথম আগে ওই ঘরটাতে গিয়ে ভালো মতো তল্লাশি নাও। কথা মতো এরাও ওই ঘরটাতে গিয়ে তল্লাশি নিতেই এখানে ড্রয়ার থেকে তারা ওই ইলিগ্যাল মেশিনটা পেয়েও যায়। বিরাটও তার মতো করে সবকিছু স্বীকার করে নিয়েছে যে তার হাতে রামকির মার্ডার হয়েছে, তার জন্য তাকেও কাস্টডিতে নিয়ে নেওয়া হয়। আর এভাবেই ইনভেস্টিগেশন করতে করতে আনন্দরা এবার যায় হচ্ছে ওই ঘরের আসল মালিক যে ছিল, যার কাছ থেকে বিরাটে ঘরটা কিনেছিল, সেই লোকটার কাছে। মূলত এর কাছ থেকে আনন্দরা জানতে চায় ওই ভূতের কাহিনী কি, সবাই সেটাকে ভূতের ঘর কেন বলে। এরকমটা জিজ্ঞাসা করায় এই লুকু আনন্দের কিছু ঘটনা বলতে শুরু করে। সিনেমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় তার মেয়ের উপর, নাম হচ্ছে মিশিরা। মিশিরা বিরাটের অফিসেই তার সহকারী হয়ে তার সাথে কাজ করত। শুধু কাজই না, দুজন একজন আরেকজনকে অবশ্য পছন্দ করত। একদিন বিরাট মিশিরাকে একটা ঘরের নকশা তৈরি করতে বলে, যেটা অনেকটা স্পেশাল করেই। কথা মতো মিশিরাও অনেক সুন্দর একটা ঘরের ডিজাইন বানায়, যেটা বিরাটের অনেক পছন্দ হয়। বলে এরকম একটা ঘর বানানো আমার স্বপ্ন, কোনোদিন টাকা জোগাড় করে আমি এরকমই একটা ঘর বানাবো। এভাবে বিরাট তার স্বপ্নের কথা মিশিরার সাথে শেয়ার করে, যেগুলো মিশিরা বাসায় ফিরে তার বাবাকে বলে। মিশিরাদের একটা খালি জমি পড়েছিল, ওখানে সে তার বাবাকে এইরকম একটা ঘর বানিয়ে দিতে বলে। সামনে বিরাটের জন্মদিন, মিশিরা তাকে এই ঘরটা সারপ্রাইজ দিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এখন মিশিরা ছিল তার বাবার একমাত্র আদরের মেয়ে, বাবাও মেয়ের আবদার রাখার জন্য ঘরটার কাজ শুরু করে দেয়। এখন মিশিরাও বিরাটকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ব্যাপারে কিছু বলে না, শুধুমাত্র ঘরটা রেডি হওয়ারই অপেক্ষা। ধীরে ধীরে ঘরটা রেডিও হয়ে আসে, আর মাত্র কয়েকদিনেরই কাজ। এখানে আমাদের মুভির শুরুর ওই সিনটা দেখানো হয়। একটা মেয়ে এসে মিস্ত্রিদের তাড়াতাড়ি ঘর রেডি করতে বলছিল না, সেটা ছিল এই মিশিরাই। কারণ 3 দিন পর ছিল বিরাটের জন্মদিন, তাই জন্য সে মিস্ত্রিদের হাত চালিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলছে। এইভাবে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে মিশিরা পা পিছলে নিচে পড়ে যায়, যেখানে তার স্বপ্নের নতুন ঘরেই তার সাথে এরকম দুর্ঘটনা ঘটে যায়। তবে সে সাথে সাথে মারা যায়নি, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, অবস্থা অনেক ক্রিটিক্যাল। বাবাকে ডেকে বলতে শুরু করে, বাবা আমার এই হালতের ব্যাপারে তুমি বিরাটকে কিছু বলবে না, সে জানতে পারলে অনেক কষ্ট পাবে। এইসব বলে ওইখানেই মিশিরার মৃত্যু হয়ে যায়। প্রেজেন্টে মিশিরার বাবা আনন্দের বলছে, মেয়ের কথা মতো আমি ওই ঘরের ব্যাপারে বিরাটকে কিছু বলিনি। প্রথমে ঘরটা আমি একটা ফ্যামিলিকে ভাড়া হিসেবে দিই, তারপর তারা চলে যাওয়াতে আমি ঘরটা একজনের কাছে বিক্রি করে দিই, ব্যাস এরপর আমি আর কিছু জানি না। তো এইভাবেই আনাদরা এর কাছ থেকে এইসব কিছু জেনে নিয়ে জরুরি একটা কলার সাথে সুজাতার অফিসে চলে আসে। একটা লোক আনন্দের সাথে দেখা করতে এসেছিল।
এ ছিল একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। একটা জায়গায় অনেক দিনের জন্যই সে তার ক্যামেরাটা ফিটিং করে রেখেছিল কিছু ওয়াইল্ড লাইফ ভিডিও তৈরি করার জন্য। এখন তার ক্যামেরার এই ভিডিওতেই এতদিন পর গিয়ে তার চোখে একটা আজব ঘটনা ধরা পড়েছে। এটাই সে তাড়াতাড়ি এসে আনন্দ দেখাতে শুরু করে। তো এইখানে দেখা যায় তার ক্যামেরার সেই ভিডিওটাতে ধরা পড়েছিল বিরাটদেরই সেই ওয়াচম্যান লিঙ্গাস্বামীর কিছু কর্মকাণ্ড, যেখানে দেখা যাচ্ছে সেই ওয়াচম্যান লিঙ্গাস্বামী রাতের ঘুটঘুটে অন্ধকারে কাঁধে করে রামকির লাশ নিয়ে গিয়ে কোনো একটা নদীতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে আনন্দটার সাথে সাথেই এই ওয়াচম্যান লিঙ্গাস্বামীকে থানায় ধরে নিয়ে আসে। আচ্ছা মতো তাকে পিটিয়ে জিজ্ঞাসা করে এই ঘটনার ব্যাপারে, কিন্তু অনেক মারধর করার পরও লিঙ্গাস্বামী কিছু বলতে পারছে না। বলে, স্যার এরকম কিছু তো আমার মনে পড়ছে না, আমি এরকম কিছু করিনি। ওই সময় আবার আনন্দের সহকারে সে তাকে বলতে শুরু করে, স্যার যে পিস্তলটা ওই বাসা থেকে পাওয়া গেছে তার উপর বিরাটের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, উল্টো সব ফিঙ্গারপ্রিন্ট শিল্পারই পাওয়া গেছে। ফাটাফাট তারা শিল্পাকে ধরে থানায় নিয়ে আসে। বলে, ওই পিস্তলের উপর যেটা দিয়ে রামকিকে মারা হয়েছে তার উপর বিরাটের না বরঞ্চ আপনারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তাই বলুন ওই রাতে কি হয়েছিল। তো শিল্পা বলতে শুরু করে স্যার ওই রাতে বিরাট এবং রামকির মধ্যে যখন ফাইট চলছিল তখনই আমি বাইরে আসতেই রামকির সে পিস্তলটা আমার পাশে পড়েছিল। আমি পিস্তলটা হাতে নিয়ে বিরাটকে মারতে যাচ্ছিলাম, কিন্তু এখানে কি যেন হয়ে যায়, বুলেট বিরাটের গায়ে না লেগে গিয়ে লাগে হচ্ছে রামকির গায়েই, যার ফলে সে জায়গায় শেষ। আমার স্বামী বিরাট তো মনে করে আমি তাকে বাঁচানোর জন্যই রামকিকে শ্যুট করে মেরে দিয়েছি, কিন্তু আসলে উদ্দেশ্য তেমনটা ছিল না। এই সব কিছু শোনার পর এবং সব কিছু দেখার পর আনন্দের পুরো বিষয়টা ক্লিয়ার হয়। আসলে তখন ওই সময় যখন শিল্পা বিরাটকে মারতে যাচ্ছিল তখন ওই ঘরটাতে মিশিরার আত্মাই শিল্পার ভিতরে ঢুকে বিরাটকে বাঁচিয়েছে। শুধু ওই সময়টাতেই না, যখনই বিরাটের উপর কোনো বিপদ এসেছিল তখনই মিশিরার আত্মায় বিভিন্ন রূপে এসে বিরাটকে বাঁচায়। এই সব কিছু আনন্দের কাছে এখন ক্লিয়ার। বিরাটকে ডেকে সব কিছু বলে যে মিশিরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই অনেক যত্ন সহকারে ওই ঘরটা বানিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার আগে তার মৃত্যু হয়। ওই ঘরটাতে তার আত্মা ছটফট করতে শুরু করে। তবে লাকিলি তোমাদের বিয়ের পর ভাগ্য তোমাকে আবারও ওই ঘরটাতে নিয়ে যায়। একদিকে তোমার নিজের ওয়াইফ এবং তার এক্স বয়ফ্রেন্ড মিলে তোমাকে মারার প্ল্যান বানাচ্ছিল, তো অন্যদিকে মিশিরার আত্মা বারবার তোমাকে বাঁচাচ্ছিল। রামকির মার্ডার হওয়ার পর যেটা হয়েছিল, মিশিরার আত্মা তোমাদের ওয়াচম্যান লিঙ্গাস্বামীর ভিতর প্রবেশ করে রামকির লাশটাকে সেখান থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দেয়, যাতে করে এসবের মধ্যে তুমি না ফেসে যাও। মূলত পুরো ঘটনাটা এইভাবে হয়েছিল। পুলিশ সব সত্যতা বের করে বিরাটকে ছেড়ে দেয়, শিল্পাকে গ্রেপ্তার করে নেয়, আর দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী এইরকমই দারুণ কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।